নমস্কার বন্ধুরা, আজকে সেই ছবিটা নিয়ে কথা বলবো যে ছবিটা দিয়ে উত্তম সুচিত্রার রোম্যান্টিক জুটির জয়যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ, সেই ছবিটির নাম ছিল শাড়ি ৭৪। ১৯৫৩ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির পরিচালক ছিলেন নির্মল দে এবং কাহিনীকার ছিলেন বিজন ভট্টাচার্য। ছবিতে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী, মলিনা দেবী এবং উত্তম কুমার ও সুচিত্রা সেন। দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ও জহর রায়। এই ছবিটি দেখে প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন যে বাংলা ছবিকে যদি হিন্দি ছবির সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হয় তাহলে এই ধরনের আরও অনেক ছবি হওয়া দরকার। ছবির পরিচালক নির্মল দে ঠিক করেছিলেন সিরিয়াস ছবি না করে কমেডি ছবি বানাবেন। সেই ভাবনা থেকেই শুরু হলো শাড়ি ৭৪। প্রধান চরিত্রে তুলসী চক্রবর্তী এবং মলিনা দেবী। মজার ব্যাপার হলো নির্মল দে কিন্তু প্রথমে সুচিত্রা সেনকে মনোনীত করেননি। তিনি প্রথমে উত্তমের নায়িকা ভেবে মালা সিনহাকে পছন্দ করেছিলেন। মালা সিনহা তখন ভবানীপুরেই থাকতেন। তখন তিনি কলকাতা শহরের জলসায় গান গেয়ে উঠতি গায়িকা। মালার কাছে যখন প্রস্তাব যায়, মালার বাড়ির লোকেরা বেঁকে বসেন, তারা রাজি হন না। মালাকে অভিনয় করতে দেবেন না, এরকম একটা ব্যাপার ছিল। জলসায় গান করেন, ঠিক আছে। নির্মল দে তখন একটু মুশকিলে পড়লেন। তারপর নায়িকার খোঁজ করতে গিয়ে শিল্পপতি আদিনাথ সেনের পুত্রবধূ রমার কাছে গেল প্রস্তাব। ততদিনে রমা হয়ে গিয়েছিলেন সুচিত্রা। এইভাবেই সুচিত্রা সেন এলেন শাড়ি ৭৪-এ। উত্তম কুমারের বিপরীতে পরে অবশ্য মালা সিনহা অনেক ছবি করেছেন, কিন্তু এই শাড়ি ৭৪ ছবিটিতে মালা সিনহার বদলে এলেন সুচিত্রা সেন এবং তারপর শুরু হলো উত্তম সুচিত্রা যুগ এবং তারপর ইতিহাসের সৃষ্টি হলো। একাধিক কমেডিয়ান ছবিটাকে জমিয়ে দিয়েছিল। পরতে পরতে কমেডি, ছবি সুপারহিট, নতুন যুগের যাত্রা শুরু হলো। তবে উত্তম সুচিত্রা দুজনেই বলেছিলেন শাড়ি ৭৪ ছবির প্রধান হিরো হিরোইন কিন্তু তুলসীদা আর মলিনাদি। ৮ সপ্তাহ ধরে ছবিটি উত্তরা, পূরবী, উজ্জ্বলা প্যারাডাইসে চলেছিল এবং এই সুপারহিট ছবিটি আজও সমান জনপ্রিয়। উত্তম সুচিত্রা জুটির প্রথম রোম্যান্টিক আবেগের এক অবিস্মরণীয় দলিল। কলকাতার একটি মেস বাড়ির হাসিখুশি পরিবেশ, চরিত্রদের খুনসুটির নানা ঘটনা, হাস্যরস এবং তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয় আজও দর্শকদের কাছে আবেগের জায়গা রাখে। এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সংলাপ মাসিমা মালপো খামু, সেটা তো প্রবাদ হয়ে গেছে। এমপি স্টুডিওতে অন্নপূর্ণা বোর্ডিং হাউসের সেট বানানো হয়েছিল। সেটাও প্রায় মেস বাড়ির আদলেই তৈরি করা হয়েছিল। সিনেমাটা দেখলে পুরনো কলকাতার মেস বাড়ির নস্টালজিয়া ফিরে আসে। শাড়ি ৭৪ ছবিটি প্রেমের কাহিনী, তবে একটি প্রেম নয়, এক জোড়া প্রেমের। একটি নবীন প্রেম আর একটি প্রবীণ প্রেম। নবীন প্রেমে অবশ্যই উত্তম এবং সুচিত্রা, আর প্রবীণ প্রেমে রয়েছেন তুলসী চক্রবর্তী ও মলিনা দেবী। রজনী চাটুর্যে এই বোর্ডিংয়ের মালিক। স্ত্রীর নামে বোর্ডিংয়ের নাম রেখেছিলেন অন্নপূর্ণা। তার জীবনে দুটি বড় দুঃখ, এক হচ্ছে তিনি কিছুতেই বোর্ডিং মেম্বারদের মন পান না, আর বাড়িতে স্ত্রী অন্নপূর্ণা দেবীর মন পান না। বোর্ডিংয়ের মেম্বাররা বলেন তিনি নাকি আধপেটা খাইয়ে পুরো পয়সা নেন। তার বয়স একটু হলেও তার মনটা কিন্তু নবীন ছিল, তাই তিনি মাঝে মধ্যেই তার স্ত্রী অন্নপূর্ণা দেবীর সাথে একটু প্রেম করতে ভালোবাসেন। এই এক থালা থেকে খাওয়া, একসঙ্গে চাঁদের আলো দেখা, এই আর কি। এবং এইসব ব্যাপারে অন্নপূর্ণা দেবী একদম প্রশ্রয় দিতেন না। মুখ ঝামটা দিয়ে বলতেন আমার প্রাণে অত শখ নেই। এরপর নবীন প্রেমের সূত্রপাত হলো যেদিন রমলা, অর্থাৎ রমলার ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন, কলকাতার শহরে গৃহহারা হয়ে রজনী চাটুর্যের অন্নপূর্ণা বোর্ডিং হাউসে আশ্রয় নিলেন। পুরুষদের মেষ, বিচিত্র রকমের চরিত্রের সমাবেশ।
রমলাকে কেন্দ্র করে লাগলো তুমুল চাঞ্চল্য। কেউ হয়ে পড়লেন উৎসাহী, কেউ সন্দিগ্ধ, কেউ ভালো মানুষ সেজে পেছন থেকে উস্কাতে লাগলেন। রমলার মন পাওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল পুরুষদের মধ্যে। এই সিচুয়েশনটা অত্যন্ত উপভোগ্য এবং আনন্দদায়ক। এই অন্নপূর্ণা বোর্ডিং হাউসে রামপ্রীতি অর্থাৎ এই ভূমিকায় উত্তম কুমার অভিনয় করেছিলেন। এই রামপ্রীতি এবং রমলার প্রেম গোপনে চলতে লাগলো, চিঠি আনা নেওয়া হতো এবং এই চিঠির জন্যই সিনেমাটির নাম হয়েছে 74.৫, সেই কথায় পরে আসছি। এই রামপ্রীতি ও রমলা চিঠি যে দেওয়া নেওয়া করত মদনের মাধ্যমে, তাদের একটি চিঠি বাসিন্দারা হস্তগত করে রজনীবাবুকে বলে তার পকেটে গুঁজে দেয়। সেই সময় বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার তাড়ায় ছিলেন রজনীবাবু, চিঠির কথাটা ভুলে যান। পরে রজনীবাবুর স্ত্রী মলিনা দেবী চিঠিটি দেখতে পান। তিনি সন্দেহ করেন তার স্বামী কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন। রামপ্রীতি ও রমলাকে দেখে রজনীবাবু রামপ্রীতির বাবার কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন এবং রামপ্রীতির বাবা বোর্ডিংয়ে এসে বিবাহ সম্পর্ক পাকা করে গেলেন। এদিকে রজনীবাবুর স্ত্রী গুণিন ডাকিয়ে ঝাড়ফুঁক করা শুরু করেছিলেন। তারপর ক্রমে একে একে ওই চিঠির রহস্য উন্মোচিত হলো এবং রজনীবাবুর স্ত্রী লজ্জিত হয়ে পড়লেন এবং তারপর রামপ্রীতি ও রমলার বিবাহ দেখা যায়। সেই সময় একসাথে বেশ সিরিয়াস ছবি মুক্তি পাচ্ছিল, তাই সেই সিরিয়াস গাম্ভীর্যপূর্ণ ছবির মধ্যে এই হাস্যরসাত্মক ছবিটি দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। দর্শকরা মন প্রাণ খুলে হাসতে লেগেছিল এই ছবিটি দেখে। ছবির নাম 74.৫ কেন? খুব অদ্ভুত একটা নাম, কিন্তু এর পেছনে একটা ইতিহাস আছে। সাধারণত রাজস্থান এবং উত্তর ভারতে গোপন চিঠিতে 74.৫ লেখা থাকতো। চিঠির শুরুতে এই লেখাটা থাকলে বোঝা যাবে যে এই চিঠিটি গোপন, অন্যের চিঠি পড়া যাবে না। ঐতিহাসিক জনশ্রুতি রয়েছে যে এই 74.৫ সংখ্যাটি চিঠির ওপর লেখা থাকলে প্রাপক ছাড়া অন্য কেউ যদি চিঠিটি খোলে তাহলে তার 74.৫ মণ ওজনের নরহত্যা বা একই ওজনের গয়নার অধিকারী নারী হত্যার সমান মহাপাপ হবে। 74.৫ প্রথার নেপথ্যে রয়েছে একাধিক কাহিনী এবং দুঃখের বিষয়, প্রতিটি কাহিনী দুঃখের। 1303 সালে দিল্লির সিংহাসনে তখন আলাউদ্দিন খিলজি ছিলেন, যিনি চিতোর আক্রমণ করেছিলেন রানী পদ্মিনীর রূপে আকৃষ্ট হয়ে। অন্যায়ভাবে যুদ্ধ করে আলাউদ্দিন খিলজি জিতেছিলেন, কিন্তু রাজ্যের পতনে প্রাসাদের নারীদের আত্মসম্মান রক্ষার্থে রানী পদ্মিনী জহরব্রত করে মৃত্যুবরণ করেছিলেন। কথিত আছে সৈন্য এবং রানীদের ছাই ভস্যের ওজন নাকি হয়েছিল 74.৫ মণ। পরের গল্পটি সম্রাট আকবরের। 1567 সালের মেবারের মহারানা দ্বিতীয় উদয় সিংহকে হারিয়ে আকবর চিতোর দখল করার পর প্রমাণ হিসেবে সৈন্যরা অসংখ্য রাজপুত সৈন্যের মৃতদেহ থেকে যজ্ঞপুরীতে, যাকে বলে, খুলে নিয়ে এসে দেখায় এবং সেই সম্মান গ্রন্থের সম্মিলিত ওজন হয় 74.৫ মণ। তৃতীয় গল্পটিও যুদ্ধের সাথে জড়িত। এই যুদ্ধে পরাজিত হয়ে দুর্গের ভিতরের নারীরা যখন অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে আত্মহত্যা করতেন, সেই সূত্র ধরে রাজস্থান এবং উত্তর ভারতের গোপনীয় চিঠির সামনে 74.৫ সংখ্যাটি লিখে রাখার প্রথা চালু হয়, অর্থাৎ প্রাপক ছাড়া অন্য যে কোনো ব্যক্তি এই গোপনীয় চিঠিটি যেন খুলে না পারে। যদি খোলে তাহলে নরহত্যার সমান পাপ হবে, অথবা 74 মণ ওজনের গয়নার অধিকারী নারী হত্যার সমান পাপ হবে। আমরা ছবিতে দেখতে পাই অন্যের চিঠি পাঠ করে রজনীবাবুর স্ত্রী অর্থাৎ মলিনা দেবীর কী বিড়ম্বনা হয়েছিল, আর সেই কারণেই এই ছবিটির নাম দেওয়া হয়েছিল 74.৫। এই ছবির কাহিনীকার ছিলেন বিজন ভট্টাচার্য,
এবং পরিচালক ছিলেন নির্মল দে। নির্মলবাবু তখন থাকতেন দক্ষিণ কলকাতার এক মেস বাড়িতে। সেই মেসে থাকাকালীন তিনি সেখানে কিছু বিচিত্র স্বভাবধারী লোকজনের সঙ্গে পরিচিত হতে পেরেছিলেন। কেউ বারান্দায় এসে নাক ঝাড়তেন, তো কেউ কথায় কথায় বোম কালি বলে হেঁকে উঠতেন। সেই মেস জীবনের আড্ডা, প্রেম, বোর্ডারদের নিত্যদিনের সমস্যা ও কমেডিকে প্রাধান্য দিয়ে তিনি এই কাহিনীটি তৈরি করেছিলেন। এই ছবিতে একটি জনপ্রিয় গান আমার এ যৌবন, এই গানটি মাত্র 20 মিনিটে তৈরি করা হয়েছিল। সেই সময় পরিচালকের বাড়িতে উঠতি গায়কদের আনাগোনা লেগেই থাকতো। শোনা যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রতি রবিবার নির্মল দের 2 মেয়েকে গান শেখাতেন। শুটিংয়ে অভিনেতার দরকার পড়লে তাদের দিয়ে কাজও চালিয়ে নিতেন পরিচালক। 74 ছবিটির সফলতা টিম ওয়ার্কের গুণে এতটা বিনোদনমূলক হয়ে উঠতে পেরেছিল। সেই 50-এর দশকের সিনেমা, সেই সিনেমা তৎকালীন কলকাতার মধ্যবিত্ত জীবনের প্রতিফলন, যা আজও বাঙালিয়ানার প্রতীক হিসেবে দর্শকদের কাছে টানে। সব মিলিয়ে 74 ছবিটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি জুটি তৈরি করে ফেলে। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে যে সহজ রসায়ন, দৃষ্টি বিনিময়, ছোট ছোট অভিব্যক্তি, সবই পরবর্তীকালে দর্শকদের হৃদয় জয় করে। বাংলা সিনেমায় রোম্যান্টিক কমেডির নতুন ধারা শুরু করেছিল এই ছবি। উত্তম সুচিত্রা যুগের সূচনা হয়েছিল। এই ছবির আগে উত্তম এবং সুচিত্রা দুজনেই তেমন কিছু বড় সাফল্য পাননি। এর আগের ছবি বসু পরিবারই একটুখানি নাম হয়েছিল, আর তার আগে উত্তম কুমার তো ফ্লপ মাস্টার জেনারেল ছিলেন। সুচিত্রাতে সেনও সম্পূর্ণ নতুন, কেউ ভাবতেও পারেনি এই জুটি ভবিষ্যতে বাংলা সিনেমার ইতিহাস বদলে দেবে। বোর্ডিংয়ের কিছু স্মরণীয় মজার দৃশ্য হলো খাবার নিয়ে ঝগড়া, যেটা খুব নর্ম্যাল, মানে যে কোনো বোর্ডিং মানেই এই ঘটনাটা ঘটে থাকে। দরজা বন্ধ করে অভিমান, আর বোর্ডিংয়ের চরিত্রদের কাণ্ড কারখানা। কেউ কৃপণ তো কেউ খিটখিটে, কেউ আবার অতিরিক্ত নিয়মপন্থী, এই বৈচিত্র্যই ছবির প্রাণ ছিল। 74 শুধু একটি কমেডি সিনেমা নয়, এটি বাংলা মধ্যবিত্ত জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। উত্তম এবং সুচিত্রার প্রথম জুটি বাংলা সিনেমার এক নতুন যুগের সূচনা করেছিল এই ছবিটি। আজও মন খারাপ অবস্থায় যদি এই ছবিটি দেখা যায়, তাহলে ছবির শেষে মন খুশি হতে বাধ্য। পরিচালক নির্মল দে, তাকে কেউ সেভাবে মনে রাখেনি, অথচ উত্তম কুমারের প্রথম হিট, উত্তম সুচিত্রার প্রথম জুটি, সব কিছুই তাঁর পরিচালনায়। মাসিমা মালপোখামু প্রবাদে পরিণত হলেও সংলাপটির রচয়িতা নির্মল দেকে কেউ সেভাবে মনে রাখেনি। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরকার রূপে আত্মপ্রকাশ তাঁরই চাঁপাডাঙ্গার বউ ছবিতে। তুলসী চক্রবর্তীর অভিনয় ক্ষমতাকে তিনি যথার্থভাবে ব্যবহার করেছিলেন 74-এ। স্টুডিও পাড়ায় উত্তম যখন ফ্লপ মাস্টার জেনারেল হিসেবে পরিচিত, সেই সময় বসু পরিবারের জন্য তিনি নির্মলদের কাছে প্রশিক্ষণ নিতেন। উত্তম কুমার বলেছিলেন, শুধু আমি না, সাবিত্রী, সুপ্রিয়া, ভানু, জহর, বসু পরিবারের প্রত্যেকেই নির্মলদার কাছে ফিল্ম অ্যাক্টিং শিখেছেন। পরিচালককে আমরা মনে রাখিনি, কিন্তু তাঁর সৃষ্ট 74কে বাঙালি কোনোদিন ভুলবে না। স্বয়ং সত্যজিৎ রায় নির্মলবাবুর পরিচালিত এই 3টি ছবিকে সবাক যুগের প্রথম 2 দশকের ছবিগুলির মধ্যে চিত্রোপযোগী গুণে সমৃদ্ধতম আখ্যা দিয়েছিলেন। তার দূরদর্শিতা ছিল প্রশংসনীয়, তাই তিনি মহানায়ক উত্তম কুমারকে এবং তার সাথে মহানায়িকা সুচিত্রা সেনকে জুটি করে এই ছবি তৈরি করেছিলেন। 74-এর হাত ধরে উত্তম সুচিত্রা বাংলার স্বর্ণযুগের সৃষ্টি করেছিলেন।